আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভীষণ ইন্টারেস্টিং কিন্তু বেশ জটিল একটা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো। মূলত আমরা এমন একটা বিশ্লেষণ দেখব যেখানে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ঠিক কিভাবে কভার্ড অপারেশনের মাধ্যমে বিভিন্ন শস্ত্রগোষ্ঠীকে ম্যানিপুলেট করে। পুরো ব্যাপারটা আমরা একদম নিরপেক্ষ জায়গা থেকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো চলুন গভীরে যাওয়া যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা অনেকটা এরকম: ১. প্রক্সি যুদ্ধের বাস্তবতা। ২. ভাড়াটে সৈন্যের সমান্তরাল ধারণা। ৩. ম্যানিপুলেশনের কৌশল। ৪. ঝুঁকির অসমতা। এবং সবশেষে ৫. খাপ খাইয়ে নেওয়া এবং টিকে থাকা। ব্যাস, এই হলো আমাদের আউটলাইন। আমাদের প্রথম সেকশন, প্রক্সি যুদ্ধের বাস্তবতা, সাদা কালোর বাইরে। উৎসতি দাবি করছে যে গত ৫০ বছরের গেরিলা যুদ্ধের হিস্ট্রি ঘাঁটলে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। স্বাধীন গেরিলা যুদ্ধগুলো এখন অনেকটাই প্রক্সি সংঘাতে রূপ নিয়েছে। মানে, মাঠের গেরিলারা এখন আর পুরোপুরি নিজেদের চিন্তা অনুযায়ী কাজ করে না, বরং তারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় যাদের প্রক্সি হিসেবে কাজ করছে, মূলত সেই স্পন্সরদেরই কৌশলগত ধারণা আর এজেন্ডা বাস্তবায়ন করে। এখন সাধারণ আলোচনায় আমরা প্রায়ই শুনি যে অমুক গোষ্ঠী তো পুরোপুরি অমুক রাষ্ট্রের সৃষ্টি বা স্রেফ একটা দাবার ঘুঁটি। কিন্তু উৎস বলছে আসলে বাস্তবতা এতটা সাদা কালো নয়। এখানে কারো নিরঙ্কুশ বা ১০০% কন্ট্রোল থাকে না। মানে কেউ একদম শূন্য থেকে একটা বাহিনী বানায় না, বরং ঘটনাটা অনেক বেশি গতিশীল বা ডাইনামিক। এবার আসা যাক দ্বিতীয় সেকশনে, ভাড়াটে সৈন্যের সমান্তরাল ধারণা, মাঠ পর্যায়ের হার্ড পাওয়ার। আর এই বিষয়টা একটা অবিশ্বাস্য তুলনামূলক চিত্র আমাদের সামনে দারুণভাবে তুলে ধরে। পশ্চিমা বিশ্বে ওয়াগনার বা ব্ল্যাকওয়াটারের মতো প্রাইভেট আর্মির নাম তো বেশ পরিচিত, তাই না? ওরা মূলত অর্থের বিনিময়ে কাজ করা ভাড়াটে সৈন্য। কিন্তু আমাদের বিশ্লেষণ দেখাচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আদর্শিক গোষ্ঠীগুলোকেও ঠিক একই ধাঁচে ব্যবহার করার চেষ্টা করে। কারণটা কি? কারণ হল, কূটনীতির টেবিলে দর কষাকষি করতে গেলে মাঝ পর্যায়ে একটা শক্তিমত্তা বা হার্ড পাওয়ারের দরকার হয়, আর এজেন্সিগুলো এই গোষ্ঠীগুলোকে সেই শক্তি হিসেবেই ম্যানিপুলেট করতে চায়। যা আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় সেকশনে, ম্যানিপুলেশনের কৌশল, কভার্ড প্লেবুক। এখানে আমরা স্পেসিফিক মেকানিজমটা দেখব। প্রথম কৌশলটাই হলো নির্ভরশীলতা তৈরি করা। এটা ৪টা ধাপে কাজ করে। ধরুন, এজেন্সি আর টার্গেট গেরিলা দলের লক্ষ্য কোনোভাবে মিলে গেল। তখন এজেন্সি তাদের নানাভাবে সাপোর্ট দেওয়া শুরু করে। এই সাপোর্টের ফলে যুদ্ধক্ষেত্রে দলগুলো শুরুতে বেশ সাকসেস পায়, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল ফাঁদ। ধীরে ধীরে তারা এই সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। আর যখনই এই নির্ভরশীলতা তৈরি হয়, ঠিক তখনই তাদের মূল এজেন্ডাটাকে হাইজ্যাক করে এজেন্সির নিজস্ব এজেন্ডা সেখানে বসিয়ে দেওয়া হয়। দ্বিতীয় কৌশলটা আরও বেশি কাঠামোগত। উৎস উল্লেখ করছে যে এই দলগুলো সাহায্য নিক বা না নিক, এজেন্সির প্রথম কাজই হল টার্গেটের পুরো সাংগঠনিক কাঠামো বা স্ট্রাকচারটা স্ক্যান করে ফেলা। তারপর তারা নেতৃত্বের কাছাকাছি থাকা ব্যক্তিদের কিনে নেয় অথবা ভেতরে একদম নিজেদের লোক প্ল্যান্ট করে দেয়। এর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, নেতৃত্বের এবং দলের চূড়ান্ত গতিপথের কন্ট্রোল নিজেদের হাতে তুলে নেয়া। আর অবাক করা বিষয় হল, টার্গেট গোষ্ঠীগুলো সচেতন থাকুক বা না থাকুক, এই পুরো প্রসেসটা একদম নীরবে চলতে থাকে। এবার আমরা দেখব চতুর্থ সেকশন, ঝুঁকির অসমতা, এসি রুম বনাম যুদ্ধক্ষেত্র। আচ্ছা, এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই চরম বৈপরীত্য। বিষয়টা একবার ভাবা যাক। একদিকে আছে বিশাল রাষ্ট্রীয় সমর্থন পুষ্ট ইন্টেলিজেন্স এজেন্সি, যারা একদম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ছক কষছে। তাদের যদি একটা ভুলও হয়, সেটা বড়জোর একটা অপারেশনাল ফেলিয়ার। কিন্তু অন্যদিকে কারা আছে? মাঠের সশস্ত্র গোষ্ঠী। যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতায় তাদের একটা মাত্র ভুলের সোজা অর্থ হল নিশ্চিত মৃত্যু। ঝুঁকির এই যে চরম অসমতা বা অ্যাসিমেট্রি, এটাই পরিষ্কার করে দেয় যে এই পুরো খেলায় কন্ট্রোল বা সুবিধাটা আসলে কার হাতে। তবে হ্যাঁ, গেমটা কিন্তু শুধু এজেন্সি আর গেরিলাদের মধ্যেই আটকে নেই। এই বিশ্লেষণে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন রাষ্ট্রের এজেন্সিগুলো নিজেরাও একে অপরের সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত থাকে। কে কাকে আউটস্মার্ট করবে, কে ক্ষমতার চূড়ান্ত নিয়ন্ত্রণ নেবে, এই অদৃশ্য স্নায়ুযুদ্ধ প্রক্সি যুদ্ধের মাঠকে করে তোলে আরও বহুগুণ জটিল এবং ভয়ঙ্কর। আমরা চলে এসেছি আমাদের শেষ এবং পঞ্চম সেকশনে, খাপ খাইয়ে নেওয়া এবং টিকে থাকা, ডেটার উপমা।
উৎস থেকে নেওয়া এই উদ্ধৃতিটি আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। মূল টেক্সটে গেরিলা টিকে থাকার এই লড়াইটাকে সরাসরি মেশিন লার্নিং বা অ্যালগরিদমিক ট্রেনিংয়ের সাথে তুলনা করা হয়েছে। ব্যাপারটা খেয়াল করুন, যেভাবে আমরা প্রচুর স্যাম্পল ডেটা দিয়ে একটা মেশিনকে ট্রেন করি, ঠিক একইভাবে এই দলগুলোকেও তাদের অতীতের ইতিহাস থেকে শিখতে হয়। পূর্বসূরিদের সাফল্য এবং ব্যর্থতার স্যাম্পল ডেটা অ্যানালিসিস করেই মূলত তাদের নিজেদের দুর্বলতা কাটাতে হয় এবং শক্তি বাড়াতে হয়। আর এই ডেটা বা ঐতিহাসিক জ্ঞান ছাড়া মাঠে নামার পরিণতি একেবারেই ভয়াবহ। বিশ্লেষণে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ইতিহাস এবং রাজনীতির কৌশল সম্পর্কে যাদের এই এডুকেশন বা শিক্ষাটা নেই, তাদেরকে খুব সহজেই টোপ দিয়ে গিলে ফেলা যায়। অতীতের অভিজ্ঞতার চেন যদি না থাকে, তাহলে নতুন আন্দোলনগুলোও খুব অবধারিতভাবেই এসব চেনা ভূরাজনৈতিক ফাঁদে পা দিয়ে ধ্বংস হয়ে যায়। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, এই কৌশলগুলো যে শুধু সশস্ত্র বা গেরিলা গোষ্ঠীর ক্ষেত্রেই ব্যবহার করা হয় তা কিন্তু নয়। যে কোনো স্ট্যান্ডার্ড রাজনৈতিক দল বা উঠতে সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও ঠিক একই কৌশল খাটে। প্রাথমিকভাবে এই সম্ভাব্য শক্তিগুলোকে একেবারে নির্মূল করার চেষ্টা করা হয়, আর যদি তারা কোনোভাবে টিকে যায়, তখন শুরু হয় তাদের ম্যানিপুলেট বা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা। এটা একদম ইউনিভার্সাল একটা ট্যাকটিক্স। সবশেষে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যায়। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে নির্ভরতা তৈরি করে আর কাঠামোতে অনুপ্রবেশ করে দলগুলোকে ব্যবহার করা হয়। কিন্তু এই যে অবধারিত ভূ-রাজনৈতিক ফাঁদগুলো, এগুলো এড়িয়ে যে কোনো আন্দোলন বা শক্তি ঠিক কিভাবে নিজেদের স্বাধীনতা এবং প্রকৃত স্বকীয়তা বজায় রেখে সামনে এগোতে পারে? এটা এমন একটা কাঠামোগত সংকট যার উত্তর হয়তো আগামী দিনের ইতিহাসই আমাদের দেবে। আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।